স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমস এর নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকেও আমরা আগামী নির্বাচনের আগে যেসব ঘটনা ঘটছে এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েই কথা বলবো। সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। চলুন আমরা আমাদের অতিথির কাছে চলে যাই। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশিকুর রহমান। ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আমি সাথে আপনার দর্শক যারা আছে এবং যারা এখন দেখছেন বা ফিউচারে দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জি। আহ, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই আসলে নির্বাচন, ধরেন আগামী আর মাত্র ২-৩ দিন পরেই নির্বাচন। নির্বাচনের আজকেই হচ্ছে আপনার প্রচারণার শেষ দিন, ৯ তারিখে যেটা। কিন্তু এই মানে ১২ তারিখ ঘিরে এখনো কেন গভীর আশঙ্কা, যেমন আপনিও করেছেন আশঙ্কার কথা, এবং এই আশঙ্কা কেন এখনো থেকে গেল সেই বিষয়টা যদি একটু বলতেন, এবং আশঙ্কা আসলে কতটুকু রয়েছে সেটা যদি বলতেন একটু। ধন্যবাদ। মানে আমি নিজেই মনে করেন যে আ যেহেতু সবসময় নিজেকে রাজনৈতিক এবং আমি মূলত মানে মিলিটারি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু আ অ্যাকচুয়ালি সময়ের প্রয়োজনে এবং বিভিন্ন একটা আরেকটার সাথে এত বেশি ইন্টার রিলেটেড। সো এখন আমি রা রাজনীতির বিষয়েও মাঝে, মাঝে কথা বলি আরকি। এনিওয়ে এটা আমি কথা বলে দেখলাম যে আ লোকজন অ্যাকসেপ্ট করতেছে, সো আই কন্টিনিউড। সো এখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে আ বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশনটা ইস ভেরি কমপ্লেক্স, ভেরি কমপ্লেক্স। আপনি এক কথায় বলে দিতে পারবেন না যে নির্বাচনটা সুষ্ঠু হবে বা নির্বাচনটা সুষ্ঠু হবে না। এখানে মানে নরমালি যেটা পক্ষগুলো আছে, তারা সবাই হচ্ছে সুযোগ সন্ধানী। তারা প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, প্ল্যান D হয়তোবা ৫-৬ টা প্ল্যান করে রাখছে যে এইটা হইলে ওইটা, এইটা হইলে ওইটা, ওইটা হইলে ওইটা। তো আমি এখন যেটা মনে করছি বর্তমান প্রেক্ষাপটে ১২ তারিখে নির্বাচনটা হবে। হবে এবং মিলিটারির যে জুনিয়র অফিসার যারা আছে, আ লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড বিলো, তারা এটা সুষ্ঠুভাবে নির্বাচন করার চেষ্টা করবে। তারা অ্যাকচুয়ালি আপসেট এই কারণে যে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে সুনাম ছিল যেটা স্বাধীনতা পরবর্তীতে মিলিটারি অফিসার যারা ছিল তারা রাজনীতিতে এবং রাজনীতির বাইরে যেকোনো জাতির দুঃসময়ে সেনাবাহিনী নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়িয়েছে। বাট এই লাস্ট ১৫-১৬ বছরে এই জিনিসটার ভিতরে একটা টুইস্ট নিয়েছে আওয়ামী লীগ। কারণ তারা বাংলাদেশের আর্মির যে প্রমোশনের সিস্টেমটাকে খুব আপসাইড ডাউন করে দিয়েছে। আপনি যদি খেয়াল করেন আজকে মনে হচ্ছে গতকালকে বাংলাদেশে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তৎকালীন সেনাপ্রধান ছিলেন। তো তিনি জেনারেল জিয়াউল হাসানের ওই মামলাতে ওখানে এসে সাক্ষী দিয়েছেন। সাক্ষী দিয়ে কি বলেছেন যে আ তারা ইচ্ছা করেই যখন ৫৭ জন অফিসার পিলখানায় হত্যা হলো, তারপরে সেনাবাহিনীর মধ্যে এন্টি আওয়ামী লীগ এবং এন্টি ভারতীয় একটা আ আ সবাই তাদের দিকে একটু মনোভাব সৃষ্টি হলো। এই কারণে তারা শুধু লয়ালিস্টদের এবং যারা লয়ালিস্ট না তাদেরকে আউট করে দিয়েছে থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীকে কম মেধার লোকজনকে উপরে নিয়ে আসছে, এটা উনি আগেই বলছে এবং পরবর্তীতে আমি এখানে এই জায়গাটা এখানেই শেষ করে দিব। বাট তখন উনি ছিলেন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম। মানে উনিই কিন্তু এই আম যারা মিলিটারিতে বিভিন্ন পোস্টিং করেন এমএস কিন্তু তার অধীনে আ মিলিটারি অফিসারদেরকে পোস্টিং করা। তো উনি ওইটার পার্ট ছিলেন। মানে মেইন জিনিসটা হচ্ছে যে সেনাবাহিনী এই ১৫ বছরে যে মানে সুনামটাকে যে শূন্যের কোঠায় নিয়ে আসছে এটাকে রিকভারি করার শুরু হয়েছে ৫ই আগস্ট থেকে। তারাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের আদেশে গুলি করেছে এবং তাদের কারণেই আবার সেনাপ্রধান এটা থেকে ব্যাক অফ করতে বাধ্য হয়েছে। এখন বিভিন্ন এর মধ্যে অনেক চড়াই-উতরাই পার হয়েছে। আ যে এই সেনাবাহিনীর ভিতরেই মেজর সাদেক নামে একজন অফিসার ১৯৮ দিন তার ইউনিটি অ্যাবসেন্ট থেকে আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিয়েছে গেরিলা প্রশিক্ষণে। তখনই জেনারেল ওয়াকারকে অ্যাকচুয়ালি মানে অ্যারেস্ট করা উচিত ছিল আমার মতে আরকি। কিন্তু বাস্তবতা হচ্ছে সেনাবাহিনী ধীরে, ধীরে এখন সেনাবাহিনী মানে হচ্ছে আমি শুধু বলব জেনারেল ওয়াকার ধীরে, ধীরে উনি রাজনৈতিক ক্ষমতায় শক্তি
রাজনৈতিক ক্ষমতা শক্তিশালী হচ্ছে। এই পরিস্থিতিতে উনি একটা দুইটা ফেস হয়তোবা দেখাচ্ছেন। একটা হচ্ছে প্রথমে উনি পাবলিক যে সমস্ত অ্যাড্রেস আছে ওখানে বলতেছেন যে সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচন করবে এবং জুনিয়র অফিসার যারা আছে তারা অলরেডি ডেপ্লয়েড গ্রাউন্ডে এবং তারা যে জনপ্রতিনিধি এবং এলাকার জনগণের সাথে যে মত বিনিময় সভা করতেছে এরা খুব চমৎকারভাবে বলতেছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করবে। দ্যাট মিনস নির্বাচনটা সুষ্ঠু হবে। এর মধ্যে একটা ষড়যন্ত্রের আভাস আমরা সবকিছুই মানে একটা আমি পেয়েছি যেটা কয়েকদিন আগে একটা লাইভে বলেছি। সেটা হচ্ছে সরকার ২৪ ডিবের যে জিওসি আছে জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মুশফিক তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোশন দিয়ে চিফ অফ জেনারেল স্টাফ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। তাও এখন থেকে 10 ডেজ প্লাস হয়ে গেছে। কিন্তু জেনারেল ওয়াকার তার সেই যে রাজনৈতিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা যেটা আছে এটা ব্যবহার করে এই পোস্টিং অর্ডারটা উনি কার্যকরী করতেছেন না। এখানে হচ্ছে সন্দেহটা এখানে আসতেছে যে উনি পাবলিকলি বলতেছে একটা ভালো নির্বাচন করবেন। সো জেনারেল মুশফিক লেফটেন্যান্ট জেনারেল শামীম যিনি ছিলেন সিজিএস উনি চলে যাওয়ার পরে এই ভ্যাকেন্সিটা খালি হওয়ার পরে জেনারেল মুশফিক ইজ এ ভেরি কম্পিটেন্ট অফিসার। তাকে দিলে তার এটা তো আরো ওনার সুবিধা হবে। কিন্তু উনি এটা করতে যাচ্ছেন না। কেন করতে যাচ্ছেন? এইটাই হচ্ছে মানুষের মনে মানে আমার মনে সন্দেহ দেখা দিয়েছে। যে নিশ্চয়ই উনার কোনো মানে মানে কোন একটা দুরভিসন্ধি আছে। এইটার কারণেই উনি চাচ্ছে উনার নিজের সুবিধা মতো লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে ওখানে আ সিজিএস হিসেবে বসানোর জন্য। আদারওয়াইজ এটা নিয়ে তো সরকারের সাথে তার মানে আ এটা নিয়ে কোনো বাদানুবাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এট দ্য সেম টাইম আপনি যদি জুলকারনাইন স্যারের একটা পোস্ট দেখেন কয়েকদিন আগে, এটার মানে এই ঘটনাটা যখন চলতেছে তখনকার যে কয়েকজন আ উপদেষ্টার ছবির সাথে হচ্ছে উপদেষ্টা যে খলিল রহমান এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার ছবি দেয়া যে এদেরকে নির্বাচনের আগ পর্যন্ত নিষ্ক্রিয় রাখতে হবে। এটা হচ্ছে মেইনলি আমি যেটা যেভাবে দেখি সেটা হচ্ছে একমাত্র খলিলুর রহমানকে নিষ্ক্রিয় করার জন্য বাকি সবার উপদেষ্টার নামটা দিয়েছে। দ্যাট মিনস উনার জেনারেল ওয়াকারের বিরুদ্ধ শক্তি। এইটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমি এর আগেও বলেছি যে আ সম্ভবত ৩ থেকে ৪ মাস আগে ব্রিগেডিয়ার জেনারেল শামস যিনি আর্মি সিকিউরিটি ইউনিট আ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এটার অধিনায়ক। উনি লন্ডনে গিয়েছেন। গিয়ে তখনকার জেনারেল সরি তারেক রহমানের সাথে দেখা করেছেন। দেখা করে নিশ্চয়তা দিয়েছেন যে বিএনপিকে তারা ক্ষমতায় নিয়ে আসবে এবং বিএনপির সাথে সেনাবাহিনী আছে। এবং এটার প্রমাণ হচ্ছে উনি যখন দেশে আসেন উইথআউট সরকারি প্রোটোকল ভঙ্গ করে সেনাবাহিনী তাদেরকে একটা বিশাল রিসিপশন প্লাস হচ্ছে এখানে সিকিউরিটি এনশিওর করার জন্য থেকে বেশি ছিল হচ্ছে সেনাবাহিনী তার পাশে আছে এটা প্রমাণ করা। যেটা প্রমাণ করেছেন। এবং এটার পরবর্তীতে আমি যেটা গত পরশুদিনের যে ঘটনাটা সেটা হচ্ছে বাংলাদেশ টাইমস পত্রিকাতে সেনাবাহিনীর লোকজন গিয়ে ২১ জনকে তুলে নিয়ে আসছে উইথআউট এনি ওয়ারেন্ট অর কোর্ট অর্ডার। যেটা স্বাধীন একটা দেশের কনস্টিটিউশনের একটা ব্যত্যয়। সেনাবাহিনী জন্য যারা অফিসাররা এটা করেছে তারা একটা আনলফুল কমান্ড ফলো করেছে। এখানে কিন্তু সেনাবাহিনীর সুযোগ ছিল যে তাদের কাছে কিন্তু অফিসাররা কিন্তু ইচ্ছা করলেই লফুল কমান্ড এন্ড আনলফুল কমান্ড যেটা এটাকে চ্যালেঞ্জ করার তার ক্ষমতা আছে। তারা ইচ্ছা করলেই পারত। এবং আমরা আশা করছিলাম যে এই নির্বাচন উপলক্ষে সিনিয়রের কোনো আনলফুল কমান্ড তারা মানবে না। কিন্তু সেনাবাহিনীর ভিতরে যেরকম নিরপেক্ষ সত্তাটাই আমি বলব 95% এর উপরে একটা ছোট্ট পার্সেন্টেজ আছে যারা পার্সোনাল লয়ালিটি প্লাস ওই যে আওয়ামী লীগ যেভাবে মানে সেনাবাহিনীকে কলুষিত করেছে পদ পদবি এবং অন্যান্য লোভ দেখিয়ে এবং একটা অংশ যারা এই পদ পদবি এবং লোভের সাথে জড়িত তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে যে জিনিসটা এবং আপনি খেয়াল করবেন যে এই কাজটা একটা অনিয়ম হয়েছে এবং সেনাবাহিনীর ব্যাখ্যাটা হচ্ছে তাদের সাথে কি কোনো খারাপ ব্যবহার করা হয়েছে? তাদের সাথে কি নির্যাতন করা হয়েছে? করা হয়নি। তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু কি জন্য? এটা হচ্ছে তাদেরকে এইভাবে বিনা নোটিশে তুলে নিয়ে আসা। অন্যান্য যারা সংবাদ মাধ্যম আছে তাদের জন্য তো একটা প্রত্যক্ষ থ্রেট। তারা এই কাজ করবে না। অনেকজন এবং একটা বড় অংশ বেশ কয়েকজন। কারেক্ট, কারেক্ট। এবং আপনি যদি দেখেন একটা ভিডিও দেখেছেন কিনা যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বিএনপির অ্যাডভাইসে উপদেশে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে যে, "একটা সংবাদ কর্মীদেরকে ২১ জনকে তুলে নেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি?"
আমি এই ঘটনা উনি বলতেছে উনি এই ঘটনা নাকি জানেই না। মানে 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 হোয়াট এ মকারি, হোয়াট এ মকারি। এর কারণটা আমাকে আবার ওই সন্দেহটাই ঢুকিয়ে দেয় যে তারা যেহেতু এটা বিএনপির অ্যাডভাইস উনি হয়েছেন এবং জেনারেল ওয়াকার কেউ একটা কাজ করতেছেন, এটা হয়তোবা বিএনপিকে সুবিধা দিবে এবং এই কারণেই উনি উনার মুখটা বন্ধ করে রাখতেছেন, কোন কিছু আসতেছে না। এরপরে আসেন আপনি ঢাকার যে পুলিশ কমিশনার। যখন ৫ই আগস্টের পরে ছাত্র জনতা যখন কিছু পুলিশের প্রতি হোস্টাইলিটি করেছে এবং যেটা আমি মনে করি খুবই ন্যায্য। কারণ তারা যে পরিমাণ অত্যাচার সাধারণ জনগণের সাথে করেছে, ১,৫০০ এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছে এবং মেক্সিমাম পুলিশের গুলিতে মারা গেছে। এটার পরে উনি ১ম এই হয়ে ঘোষণা দিলেন যে এখন থেকে কাউকে যদি করা হয়, কাউকে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কাছে গ্রেফতারি পরোয়ানা থাকতে হবে। তার সাথে ইউনিফর্ম থাকতে হবে। অ্যান্ড দিস স্টুপিড গাই হি হিমসেলফ একটা টি-শার্ট পরে আ ছাত্র জনতার আন্দোলন ওখানে উনি লাঠি দিয়ে পিটাইতে উনি করতেছেন উইথ হিজ র‍্যাংক অ্যান্ড পোস্ট। এবং উনি নিজেই গুলশানে বিএনপির চেয়ারম্যানের সাথে কয়েকদিন আগে দেখা করে এসছেন। এবং এই যে এটার পরে উনি নিজে ওই অবস্থায় সাংবাদিকরা আছে তারপরেও উনি ওখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সম্ভবত রিপোর্ট দিচ্ছিলেন। এইখান থেকে এই জায়গা পর্যন্ত ক্লিয়ার করে ফেলেছি। এটা হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি এই সেনাবাহিনীর যে এভাবে প্রকাশ্য তুলে নিয়ে আসা, এই পুলিশের এগুলাকে কেয়ার না করা, তার মনে হচ্ছে তারা সেই শেখ হাসিনার আমলে যে জিনিসটা ছিল যে তাদের যে এক্সট্রিম আ যে ক্ষমতাটা তারা ছিল যে তারা যা ইচ্ছা তাই করে ফেলতে পারে। তারা কিন্তু বাংলাদেশের মানুষের ইগনোরেন্স যে একটা বিপ্লব হয়ে গেছে এখন আর সেকেন্ড বিপ্লব হচ্ছে না। এই ধারণায় তারা একটার পর একটা এরকম কাজ করে যাচ্ছে। এবং এই যে আ ব পুলিশের প্রধান এবং এর আগে আমরা কয়েকদিন আগে এনএসআই ডিজি কে দেখেছি তারেক রহমানের সাথে দেখা করে এসছেন। এই জিনিসগুলা গিভস এ ব্যাড সিগনাল। এবং আমি আচ্ছা, আবার মনে করি যে সাধারণ জনগণ যারা আছে তারা এত সহজে এই জিনিসগুলাকে ছেড়ে দিবে না। তাদের যে এত মানে হাজারো প্রাণের বিনিময়ে তারা যে ভোটাধিকার থেকে শুরু করে একটা ইনসাফ ভিত্তিক সামাজিকভাবে আ বৈষম্যের বিরোধী একটা অবস্থান সরকার যে তারা চায়, তারা ভোটের অধিকার চায়, এই জিনিসটা সহজে তারা ছেড়ে দিবে না। আমার এখানে আচ্ছা। একটাই যেটা আমি প্রেডিক্ট করি সেটা হচ্ছে তারা প্ল্যান এ, বি, সি সবাই করে রাখছে। বাট আমি বলব যে বিএনপিও জামাতের এগেইনস্ট এ ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছে। জামাত বিএনপির এগেইনস্ট এ বলতেছে। এগুলা সবই হচ্ছে তারা পরবর্তীতে ভোট যারাই জিতুক এটা না নেওয়ার জন্য একটা তাদের পরিকল্পনার অংশ বলব। আমরা জানতে পারবো ভোটের দিন বা ইমিডিয়েট আগে কারা অন গ্রাউন্ড এ ভোট মানে কোন কেন্দ্র দখল বা কোন কিছু করতে যাচ্ছে কিনা এটার ফিজিক্যাল এভিডেন্স পাওয়ার পরে আমরা বুঝতে পারবো কারা চাচ্ছে একটা সহি নির্বাচন, কারা চাচ্ছে না সহি নির্বাচন। আমি এখানে আচ্ছা, পজ দিলাম, আপনার কোনো কোশ্চেন জি, থাকলে জিজ্ঞেস করতে পারেন। জি। আচ্ছা, আমার এখানে ২ টা কোশ্চেন। একটা হলো যে যেমন আপনি বললেন যে যদিও বলেছেন যে খুব অল্প সংখ্যক আ আ অফিসার যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তারা এই কাজটা করছে। বেশিরভাগই চায় যে সুষ্ঠু নির্বাচন। কারেক্ট। আ কিন্তু আমার হচ্ছে যে ধরেন যদি সিনিয়রদের কথা এরকম মানে, তাহলে কি আসলে নির্বাচন আ আগে এবং পরে কি ধরনের সব প্রবলেম হইতে পারে বা কি ধরনের ঝামেলা হতে পারে সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে কেন এই নির্বাচনের ২-৩ দিন আগে বা ৫ দিন আগে যে এই যে ধরনের আমরা পুলিশি অ্যাকশন দেখলাম, মানে একদম মানে যে ধরনের মারামারি, মসজিদের ভিতরে গিয়ে মারা, তো এই যে এইটা হঠাৎ কেন এই যে তারপরে পত্রিকা অফিসে একটা মিডিয়ার অফিসে গিয়ে এই কার্যক্রমগুলো হঠাৎ ৫ দিন আগে কেন মানে এইগুলা যে কিভাবে হলো? এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে মনে হচ্ছিল যে সবকিছু একটা পজিটিভ দিকে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী এরকম ঘটনা ঘটানোর পিছনে আসলে কি ধরনের মনে করছেন? আমি এটা নিয়ে একটা লাইভও করেছি। আমি ক্লিয়ারলি আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যে সমস্ত ভিডিও দেখেছি, যে সমস্ত লোকজনের সাথে কথা বলেছি অন গ্রাউন্ড এ যারা ছিল, পুলিশের এই অ্যাটাকটা ছিল আনপ্রোভোকড অ্যাটাক। সো পুলিশের এই লেভেলে যাওয়ার কথা না এবং এই লেভেলে যাওয়া একজন পুলিশ কমিশনারের নিজের টি-শার্ট পরে দাবরানি দেওয়া প্লাস হচ্ছে ফাইনালি মানে তার সফলতার খবর একটা স্যান্ডেল পরে মানে পন্সের টাইপের মনে হয় একটা স্যান্ডেল পরে বা করে সে অ্যাকশনে। এবং দেওয়া তার মানে হচ্ছে তাদের যে নেক্সট প্রভু যারা হবেন, প্রভুর প্রতি লয়ালিটি দেখানোর
নির্লজ্জ একটা মানে পুলিশ কমিশনার আমি বলবো যে উনি আগে থেকে বুঝে গেছেন যে প্রশাসনে কারা নির্বাচনে আসতে পারে বা আসতে পারবে না, বা তার মানে তার চয়েসের কোন সরকার আসতে তার সুবিধা হয় ওইটাই প্রদর্শন করার জন্য সে ওই টি শার্ট পরে ইয়া করে, না হলে তার নিজের লাঠি নিয়ে মানে আমরা তো চিন্তা করতেছি যে তার মতো একটা সিনিয়র অফিসার কিভাবে লাঠি নিয়ে দৌড় দিল, এটা তো ডিসগাস্টিং। বাট সে চিন্তা করতেছে আমার প্রভু নেক্সট প্রভু, এটা দেখে আমাকে আমার লয়ালিটি পরীক্ষা আমি পাশ করে যাচ্ছি। সো বাংলাদেশের এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে যখনই আমরা কোনো সুযোগ দেখি তখন আমার নিজের, যখন আমরা 5ই আগস্টের পরে যখন ছাত্র জনতা যখন তাদেরকে মেরে ঝুলিয়ে রেখেছিল তখন তারা বলতেছে এখন পর্যন্ত ইয়া ছাড়া কি বলে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে যাবে না, পুলিশের ইউনিফর্ম পরবে। যেই এখন সামনে নির্বাচন আসলে নেক্সট প্রভু হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দল, তাদের পাচারা শুরু করছে। উনি একটা জঘন্য কিসিমের একটা মানে মানে জঘন্য চরিত্রের একজন পুলিশ কমিশনার, যিনি শুধু তার নিজের মানে স্বার্থটা, দেশের স্বার্থ উনি বিকিয়ে দিচ্ছেন, ওই রেকর্ডিং ইম্পর্টেন্ট। তার অ্যাকচুয়ালি আমি ইমিডিয়েটলি তার রিমুভাল কামনা করতেছি, বাট কার কাছে বলবো? প্রফেসর ইউনূস নিজে একজন অথর্ব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি নিজেও বললেন যে আহ, সবাই দুই পক্ষই বলছে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা, আপনি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোন ধরনের সিমটম যেটা বলি বা কোনো লক্ষণ দেখছেন কিনা, বা কি কি ধরনের হতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা বা তথ্য আপনার কাছে আছে কিনা? আমার কাছে যে তথ্যটা আছে সেটা অলরেডি আমি আমার ওয়ালে শেয়ার করছি। কনক সারোয়ার ভাই এটা অ্যাকচুয়ালি ডিটেইলস ইয়া করেছেন। যে একটা হচ্ছে যে এখন যে ডিজি আনসার যিনি আছেন মেজর জেনারেল সাজ্জাদ, উনার সময়ে কিন্তু একটা আনসার বিদ্রোহ হয়েছিল আপনার যদি মনে থাকে। এবং উনি এই নির্বাচনের জন্য আনসারের সংখ্যা, আপনারা জানেন যে আনসারটা হয় এক ধরনের, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া যায়। তিনি এই নির্বাচনের জন্য অস্থায়ীভাবে নিয়োগ পাওয়ার জন্য ওদের একটা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে যারা এপ্লাই করতেছে তাদেরকে, আমরা জানি যে এর আগে কয়েক হাজার বোধহয় আনসারকে চাকরিচ্যুত করেছিল। আমরা জি জানি জি, না 5,000-এর উপরে মনে হয়, হ্যাঁ। আমরা জানি না সেই লোকদেরকে আবার রিক্রুট করা হচ্ছে কিনা। ওই লোকগুলা ছিল কিন্তু মানে আওয়ামী লীগের লোক, যেটা এর আগে এই যে মিজানুর রহমান সাহেব যিনি সিজিএস ছিলেন এবং আ মেজর জেনারেল আমিনুল তাদের সময়কার রিক্রুট করা। এবং তারা একটা বিশাল একটা প্ল্যান করে এদেরকে করছিল এবং এদের মাধ্যমে এই বিদ্রোহটা করাতে চেয়েছিল। ওই পার্টিকে সম্ভবত আমি অনুমান করতেছি, এখানে আমি কোন কনক্লুসিভ কিছু বলতেছি না। এই তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে দেখা যাবে তারা অ্যাকচুয়ালি আনসাররা থাকবে হচ্ছে বুথের ভিতরে। বুথের ভিতরে মানে হচ্ছে আ এটলিস্ট ঘরটার ভিতরে। বুথের ভিতরে না, মানে ইয়াটার ভিতরে যারা যখন ওই যে প্রতিনিধি থাকবে। ওখানে যাওয়ার পরে যারা তারা যদি কোন ইঞ্জিনিয়ার ইলেকশন এর পার্ট হয়, অবাক হওয়ার কিছু নাই। জিনিসটা হচ্ছে এরকম, আপনি বলতে পারেন এখানে সব দলের প্রতিনিধি থাকবে। এবং এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং করার মতো যথেষ্ট সিস্টেম আছে। বাকি আ আ আমি যাকে ভোট দিতে চাই এছাড়া বাকি জনকে আ একটু টাকা ছড়াইলেই মানুষ পদ পদবীর জন্য সবকিছু ইয়া করে ফেলতেছে। আমি যদি তাকে একটা থোক বরাদ্দ দিয়ে দিই দেখা যাবে তারা ওখানে চুপচাপ থাকবে। সো এরকম একটা জিনিস হতে পারে। আমি আমাকে এই ব্যাপারে কয়েকজন বন্ধু যেহেতু জেনারেল সাজ্জাদকে আমি পার্সোনালি চিনি, আমার সাথে যোগাযোগ করে বলছে, "না, ওর তো এরকম করার কথা না।" আমি বললাম, "ভাই তাকে বলো একটা সাংবাদিক সম্মেলন করে গ্যারান্টি দিতে যে ওই লোকের ওইখানে ওই যারা আগে থেকে চাকরিচ্যুত হয়েছিল না, যদি কোন একটা গঞ্জাম হয় তাহলে কিন্তু ইনভেস্টিগেশন এগুলো বেরিয়ে আসবে। এর থেকে তার আগের থেকে ইয়া নেওয়া ভালো।" এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস তো আমি আগেই বলেছি যে আ সেনাবাহিনীর যে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ওয়াকারের পছন্দসই করাটা একটা এইরকম একটা সিচুয়েশন এ যদি উভয় পার্টি যদি একটা স্থায়ী ভালো নির্বাচন চায়, তাহলে এরকম জেনারেল মুশফিককে সিজিএস অ্যাপয়েন্টমেন্ট টা না দেওয়াটা মানে কিছু আসে যায় না। কিন্তু জেনারেল ওয়াকার দিচ্ছে না, এটা ইন্ডিকেট করে যে তার কোন বদমতলব থাকতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যেটা আপনারা দেখলেন যে তারা যেভাবে ইনকিলাব মঞ্চের উপরে আক্রমণটা করেছে মসজিদের ভিতরে গিয়ে, মোট কথা হচ্ছে আপনার তো এটা তো জাস্ট এক্সাক্ট হাসিনার আমলে যেটা হতো, তাই না? ওরা চেয়েছে একটা জায়গায় একটা শান্তিপূর্ণ ইয়া করতেছে। এই সময়ে পুলিশ অ্যাগ্রেসিভ হয়ে যে লোকটা পালায়ে গেছে তাকে তো আমার পার্শ্ব করার কথা না। কিন্তু তারা পার্শ্ব করতেছে। আমি ইনসাইড স্টোরিতে একটা শুনেছি যে পুলিশের মধ্যে একটা দল শান্তিপূর্ণ থেকে একটা টাইমে আদেশ ব্রেক করে তারা এই অ্যাগ্রেসিভ কাজটা করছে হচ্ছে দেশের মধ্যে একটা
ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য, যাতে নির্বাচনের দিন লোকজন ভোট কেন্দ্রে না যায়। এটা হচ্ছে তাদের প্ল্যান। সো আমি যেটা মনে করি যে আরেকটা অ্যাসেসমেন্ট আপনি দেখেছেন যে সবাই বিএনপি বলতেছে সমস্ত প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের সরি জামাতের লোক ঢুকেছে, জামাত বলতেছে বিএনপির লোক ঢুকে গেছে। আমি যেটা মনে করি হয়তোবা ২ দলেরই কিছু, কিছু থাকতে পারে। এক্সাক্ট সংখ্যাটা মানে অভিযোগ দিলেও এখন কথা হচ্ছে যে জামাতের পক্ষে আছে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, "ভাই আপনি জামাতের সাপোর্টার?" সে তো স্বীকার করবে না। যে বিএনপির সাপোর্টার সে স্বীকার করবে না। সো এটা একটা অনুমান ভিত্তিক একটা আ কমপ্লেইন। এই কমপ্লেইনটা আমি পজিটিভ ভাবে দেখব। কিভাবে? আওয়ামী লীগের সময় যেটা ছিল সবাই ছিল আওয়ামী লীগ। সো সবাই একগ্রহণ করে রাতের ভোট দিয়ে ফেলছে। বাট এখন এটা সম্ভব হবে না। এখন যদি জামাতিরা যদি চায় আগের থেকে ঠিক আছে রাতের ভোট নৈশ ভোট করে ফেলবো, পারবে না। বিএনপি যদি চায় নৈশ ভোট করে ফেলবো, পারবে না। আরেক পার্টির পিছনে লেগে থাকবে। দিস ইস এ গুড সাইন। বাট এইগুলো সবকিছু মিলাই আমার কাছে যেটা মনে হয় এট দ্য ফাইনালি আ জনগণ যদি জনগণ যদি দেখে কোন পার্টি আ পার্টি যাচ্ছে ভোট রিগিং বা কোন কিছু করতে, এটা এখন এই যুগে সবার হাতেই সেলফোন আছে, সবাই রেকর্ড করবে এবং সবচেয়ে অ্যামেজিং হচ্ছে আমরা তো একে অপর এক দল আরেক দলের উপরে যে প্রোপাগান্ডা দেখতেছি। এই প্রোপাগান্ডাতে জনগণ কিন্তু ঠিকই বুঝে ফেলতেছে কোনটা প্রোপাগান্ডা কোনটা ভুল। তাই না? সো এরকম ইয়াতে আমরা জনগণ যারা আছে তারা ঠিকই অ্যাসেসমেন্ট করে ফেলবো। কারা চাচ্ছে নির্বাচনটা ভন্ডুল করতে, কারা শক্তি প্রয়োগ করতে। সো আমরা এটা দেখবো ইনশাআল্লাহ ১২ তারিখে। জি, জি, আপনি আরেকটা বিষয় বললেন যে আহ, মানে এই যে পুলিশের অ্যাকশনটা এটা অনেকটা ভীতি সরানোর বিষয় হতে পারে, যে যাতে নির্বাচনের দিন কম মানুষ যায়। তো কারেক্ট। আমার এইখানে দুইটা বিষয় আপনার কাছে প্রশ্ন। একটা হলো যে আহ নির্বাচনের আগে এবং পরে সেই ক্ষেত্রে সাধারণ জনগণ, যারা আপামর জনগণ, আমরা চাই যে একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, তাদের কি করণীয়, বা তারা আসলে এই টাইমটুকু কি কি বিষয়, মানে শুধু জনগণ না, আরো অন্য রাজনৈতিক দল যারা এইটা চাচ্ছে না তারা ছাড়া আর কি সাধারণ জনগণের কি করণীয় এই যে নির্বাচনের আগে এবং পরের ২-৩ দিন যে ব্যাপারটা। আরেকটা হচ্ছে যে নির্বাচনী পরিস্থিতি কি আসলেও মানে ভীতি সঞ্চার করার মতো এই ঘটনার পরে কোন ধরনের ভীতির রয়ে গেল কিনা, সেই ভীতিটা যদি রয়ে যায় তাহলে সেটা থেকে উত্তরণের এই মুহূর্তের করণীয় কি? আচ্ছা, আমি যেটা মনে করি যে ওই যারা মানে ওই যে যারা ওখানে ঐদিন ইনকিলাব মঞ্চে যারা ছিল, তারা অবশ্যই হোস্টাইল কোনো কিছু ছিল না এবং হোস্টাইল ইনটেনশন নিয়ে ওখানে যায় নাই। তাদের হাতে কোনো লাঠি বা কোনো আ মানে অস্ত্র জাতীয় কোনো কিছু পাওয়া যায় নাই। সো এখানে পুলিশ পূর্ণ শক্তিতে আ তাদের উপরে অ্যাটাক করেছে। বাট আমি মনে করি যে এই কাজটা যদি পুলিশ নির্বাচনের দিকে কোনো পক্ষ অবলম্বন করতে চায়, আমি মনে করি যে সামাজিকভাবে এটার প্রতিরোধ করা উচিত। একটা আইন আছে নির্বাচনের কেন্দ্রের আ সম্ভবত ৪০০ গজ বা ৪০০ মিটার একটা ইয়ে আছে, এর মধ্যে কেউ যেতে পারবে না। এর বাইরে এর মধ্যে যদি কেউ কোনো কিছু যায়, অবশ্যই ভোটার ওখানে যেতে পারবে। ভোটার গেলেই এখানে যদি কোনো অনিয়ম হয়, আমার মনে হয় সামাজিকভাবে প্রতিরোধের জন্য একটা পুরো সারা দেশব্যাপী একটা প্রস্তুতি নিয়ে আমাদের জনগণের রাখা উচিত। এটা কোনো রাজনৈতিক ব্যানারে না। বাট কথা হচ্ছে আ আবার আল্টিমেটলি যারা রাজনৈতিক ব্যানারে না তারা আবার কোনো না কোনো দলের ভোটারই থাকবেন। বাট আমি বিশ্বাস করি যে জামাতের মধ্যে মনে করেন যে জামাত চেষ্টা করল যে আমরা ভোট রিগিং করব। এই কাজে জামাতের আমি মনে করি খুব জনগণ খুব কমই সাড়া দিবে। এবং ভিসাবিস যদি বিএনপি চেষ্টা করে, আমি মনে করি যে শুধু একদম হোস্টাইল ক্রিমিনাল লেভেলের লোকজন ছাড়া এটাতে জয়েন করবে না। এবং যদি জয়েনও করে এবং তারা যদি কোনো হোস্টাইল এক্টিভিটিস করে, আপনারা নিশ্চয়ই আপনি এই ইনকেলাব মঞ্চের একটা দেখেছেন, একটা মাদ্রাসার ছাত্র, সে স্টিল দাঁড়ায় আছে আর পুলিশ তাকে পিটিয়ে যাচ্ছে। তার ভিতরে কোনো ইয়া নাই। এখানে আমি আপনাকে সেই ৫ই আগস্টের ইয়াটা মনে করি যে পুলিশের ভাষ্য যে একটা মরে একজন যায় আর কেউ যায় না। সো এই জাতি কিন্তু মার খেতে, খেতে এই পজিশনে আসছে এবং এই নির্বাচনের ভোটের অধিকারটা হচ্ছে তার মানে তার যে আ বা স্বাধীনতা ঘটনার ওই ফ্ল্যাগটা পোঁতার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি। সো আমি মনে করি যে জনগণ এই এতটুকু আসার পরে এতটুকু সবকিছু ধৈর্য ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছে। এখন যদি কেউ তার ভোটের অধিকার কেড়ে নিতে চায়, এটা আমি মনে করি জনগণ স্বতঃস্ফূর্ত আটকায় দিবে এবং সেটা যদি
পুলিশ কতটুকু শক্তি প্রয়োগ করবে যদি অন্যায়ের পক্ষে যদি করে, পুলিশ বা সেনাবাহিনী যারাই করুক, আমার মনে হয় একটা ডিজাস্টার চলে আসবে। এবং আমি এটাও বিশ্বাস করতে চাই যে আপনারা জানেন যে চিটাগাং এবং কুমিল্লাতে সেনাবাহিনীর একটা অংশ কিন্তু জনগণের সাথে প্রথমেই মিলে গেছে। মিলে যাওয়ার পরে এরা কিন্তু এখন আর সেনাবাহিনীতে এখন চিপার মধ্যে আছে। কারণ পুরা কমান্ড স্ট্রাকচার হচ্ছে আওয়ামী লীগের। সো এরকম একটা সিচুয়েশন এ আমি তাদেরকে অনুরোধ করব স্পেশালি যে এটা হচ্ছে লফুল কমান্ড এবং আনলফুল কমান্ড। সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনি মানে অফিসাররা, সৈনিকরা না, সৈনিকদেরকে যে আদেশ করা হয় ওইটা তারা মানতে বাধ্য। কিন্তু অফিসাররা লফুল কমান্ড এবং আনলফুল কমান্ড কি জিনিস তারা ভালো মতো জানে। এবং এই যে ২১ জন লোককে সাংবাদিকের অফিস থেকে তুলে নিয়ে আসছে, এটা কিন্তু ওই সংশ্লিষ্ট অফিসার ইচ্ছা করলে ডিনাই করতে পারত যে এটা আনলফুল কমান্ড। এবং এটা যদি করত, যদি তার এগেইনস্টে কোনো সিনিয়র যদি হয়, জনগণ কিন্তু তার পাশে দাঁড়াতো। এবং এটা এমন একটি সরকারি ইমার্জেন্সি, জাতীয় ইমার্জেন্সি, যেখানে শুধু সেনাবাহিনীর মান ইজ্জত এট স্টেক না, বাংলাদেশের স্বাধীনতা এট স্টেক। কোন সিনিয়র যদি সেনাবাহিনীর কোন সদস্যকে বলে কোন স্থানীয় এলাকাতে কোন একটা দলের পক্ষে কাজ করতে, দ্যাটস আনলফুল কমান্ড। এবং ইউ শুড ভিভিডলি অপোজিট। এবং অবশ্যই জনগণ এটাতে আপনার পাশে থাকবে। এবং আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যেটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ হবে। জি, ধন্যবাদ। এবং সেক্ষেত্রে আসলে সবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাওয়ার বিষয়টিও ভালোভাবে ইয়ে করা দরকার। অবশ্যই, তো অবশ্যই। এই আমি ক্ষেত্রে সবাইকে বলব যে আপনারা 100% আপনারা যারা প্রবাসী আছেন, আমরা কিন্তু বিপুল উৎসাহে মানে আপনি দেখবেন যে প্রবাসী যারা আছে সবাই ভোটের ইয়াটা পেয়ে একটা ছবি দিয়ে তুলে একটা ছবি দিয়েছে যে আমি ভোট দিয়েছি। আমিও দিয়েছি। মোট কথা হচ্ছে আমরা এটা জি, জি। উৎসাহের সাথে ভোট দিয়েছি। আমি বলব যে এই মানে আ আমরা ৫ই আগস্টে আন্দোলনে যে সফলতা পেয়েছি, এটার ফল খাওয়ার টাইম হচ্ছে এই ১২ তারিখে। ১২ আচ্ছা, তারিখ। সেক্ষেত্রে একটা জিনিস বলি, একটু বলি যে যেমন হচ্ছে যে এখন অলরেডি ভোটে না যাওয়ার একটা ক্যাম্পেইন শুরু করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এইটা আসলে কতটুকু সাড়া পাবে বলে আপনি মনে করেন? এটা হালে পানি পাবে না, হালে পানি পাবে না। কি জন্য? কারণ বাঙালি জাতি ভোটটাকে একটা উৎসবের পর্যায়ে নিয়ে যায়। একটা উৎসব হিসাবে মানে। এই উৎসব প্লাস হচ্ছে এর সাথে জুলাইয়ের চেতনা। ২ টা মিলায়ে এই উৎসবে যারা বাধা দিবে, তাদেরকে আমি মনে করি জনগণ আবার নিষ্পেষিত করে ফেলবে একদম পুরা। মানে আরেকটা বিপ্লব হয়ে যাবে যদি কেউ তাদের এই স্বাধীনতা যদি কেউ মানে হস্তক্ষেপ করতে আসে। জি, আমি সবাইকে জি, অনুরোধ করব, ভালো বলেছেন। আপনারা যান এবং ভোট দেন। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে, আমরা মোটামুটি নির্বাচনের পরিস্থিতি এবং এই বিষয়গুলো জানলাম। আমরা এখন নির্বাচনে আরেকটু বিষয় জানতে চাই। যেমন ধরেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং পিলখানার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি একটি সাক্ষাৎ করেছেন। এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে। পাশাপাশি তিনি রয়টার্স এর একটি বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে অনেক প্রতিক্রিয়া আমরা দেখলাম যে উনি শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরে আসা, এই বিষয়গুলো নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। আহ, এই জিনিসটা আসলে কিভাবে দেখছেন আপনি? তার এই দুটো বিষয় কি আসলে ভোটের ক্ষেত্রে বা তার যে জনপ্রিয়তা সেই জায়গাটাতে কতটুকু মানে এই মুহূর্তে আসলে এটা কি কি ধরনের প্রভাব ফেলতে পারে বা আপনি কি মনে করেন? আমি ১ম এ মনে করি যে রয়টারের যে ২ জন সাংবাদিক আছে, এটা হচ্ছে রয়টার ইন্ডিয়া, নট রয়টার ইউএসএ। সো রয়টার ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়া তাদের এর আগেও রয়টার্স এইসব বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছে। সো এটা হচ্ছে তাদের ম্যানিপুলেটেড একটা ভার্সন, যেটাতে তাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতের মূল লক্ষ্য হচ্ছে যেকোনো পরিস্থিতিতে তারা হাসিনাকে ফেরত নিয়ে আসবে, আওয়ামী লীগকে আবার নিয়ে আসবে। এবং এইটা একমাত্র সম্ভব হচ্ছে আমরা যেটা দেখতেছি, বিএনপি এখন পর্যন্ত কোনো আ বা কোনো ভারত রিলেটেড কোনো জিনিসে খুব এড়িয়ে চলে। এবং এখানে আ উনি ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সারটা আরো কৌশলের সাথে দিতে পারতেন। বাট কৌশলের সাথে দিলে এই ইন্টারভিউটা আ জুৎসই হইতো না। সো উনি ভারত যেটা চেয়েছে ওইটা অনুযায়ী দিয়েছেন। উনি কিন্তু আমি যেটা শুনেছি উনি ইংরেজিতে খুব একটা ভালো না। এই কারণে উনি আল জাজিরার যে ইন্টারভিউটা ওটা উনি না দিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন। বাট আমি যেটা মনে করি যে উনি শেষ পর্যন্ত যে ভারতের সাথে আ ভারতের বিষয়ে কোন কিছু না বলার যে ডিসিশনটা নিয়েছেন এবং ভারত বান্ধব কথাবার্তা বলছে, এটা অ্যাকচুয়ালি উনাকে আওয়ামী লীগের ভোট থেকে
তার যে অরিজিনাল জেনুইন ভোটগুলা ওগুলো কমিয়ে ফেলবে। আমি অলরেডি জানি যে এর আগেও জনাব তারেক রহমানকে পার্সু করা হয়েছিল ৫৭ জন অফিসার হত্যাকাণ্ড নিয়ে কিছু বলার জন্য, এগুলো বিচার নিয়ে কথা, উনি একটা কথা বলেন নাই। গতকালকে যে অনুষ্ঠানটা হয়েছে, ওই অনুষ্ঠানটা জাস্ট ২ দিনের প্রিপারেশন অংশগ্রহণ করেছে এবং আমি যেটা জানি সেটা হচ্ছে এটা ওদের ডিজিএফআই একটা ভালো রোল প্লে করছে অফিসারদেরকে ওখানে পুশ করে ওখানে নেওয়ার জন্য। কোনো সমস্যা নাই, অফিসাররা ওখানে গেছে রেডিশনে ডিনার করতে, ওকে দাওয়াত দিলে অবশ্যই লোকজন যাবে। আম যে ওরা সবাই ডিনারটা করতে গেছে, একটা পোস্ট ডিনার তারেক রহমানের সাথে গেছে। বাট সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ওখানে কিছু ওখানে শহীদ পরিবারের লোকজন ছিল ৫৭ জন। মেজর জাহিদ যাকে শেখ হাসিনা গভর্নমেন্ট মেরে ফেলেছে, তার ফ্যামিলি, তার ওয়াইফ ছিল, তার ফ্যামিলি ছিল। মেজর আ জিয়া যাকে ওই যে অভিজিৎ হত্যা মামলায় ফাঁসিয়ে তাকে দেশত্যাগ করা হয়েছে, তার ফ্যামিলি ছিল। আ মেজর সিনার ফ্যামিলি ছিল। এদের ব্যাপারে অ্যাকচুয়ালি একটা অনারেবল মেনশন যেটা বলে আরকি ইংরেজিতে, এই অনারেবল মেনশন কিন্তু করা উচিত ছিল। উনি তার স্পিচের মধ্যে এটা করেননি। এবং এই প্রত্যেকটা মারার পিছনেই আওয়ামী ভারতীয় মদদ ছিল। উনি একটা কথাও বলেন না এটা নিয়ে। ৫৭ জন অফিসারে নিয়ে উনার কাছে মনে হইছে যে বিডিআর এর সাথে যে অন্যায় হইছে, ৫৭ জন অফিসারের সাথে অন্যায় হইছে, অন্যায়ের সবচেয়ে বড় রেসপন্স হচ্ছে তারা আওয়ামী লীগ নামটা চেঞ্জ করে দিছে, নামটা আমরা চেঞ্জ করে দিব। এবং ওইটাকে সেনা দিব। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উনি একটা কথাও বলেন নাই। Either he's a very dumb guy or his advisors are dumb guy or they are very smart, তারা ইন্ডিয়ান প্ল্যান অনুযায়ী চলতেছে। এটাই আমার রেসপন্স এবং এটার কারণেই একটা বড় সংখ্যক যারা মিলিটারিতে বিএনপি সমর্থক ছিল তারা জামাতের সাথে ইনলাইন এবং জামাতের সাথে এখন কাজ করতেছে। আপনারা দেখছেন আ আ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর স্যার সরাসরি নিজে জামাতের আমিরের পক্ষ একটি থেকে প্রশ্ন আপনাকে করতে চাচ্ছিলাম যে আহ, আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশ জামাতের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করছে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সেটা সেটা কি আসলে এই বিষয়গুলো কি কে সামনে রেখেই কিনা, সেই যেটা যদি একটু বলতেন। মানে মিলিটারি অফিসারদের যে আ আ পয়েন্টটা, পজিশনটা সেটা আমার পজিশনের সাথে একদম মিলে যায়। কারণ তাদের সাথে আমি কথা বলেছি। তারা চায় আ ভারত এটার পিছনে আছে, প্লাস হচ্ছে ৫৭ জন অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অফিসার এটার সাথে জড়িত আছে। এদের বিচার চায় তারা। এই বিচার নিয়ে তারেক রহমান নীরব। সো এই নীরবতাই তাদেরকে অ্যাকচুয়ালি পুশ করেছে তাদেরকে যাওয়ার জন্য। আর এর সাথে জিনিসটা হচ্ছে আ আমরা যদি বিএনপি এবং জামাত ২ টাকে আ আলাদা, আলাদা এনালাইসিস করি, সেটা হচ্ছে আমি মনে করি যে তারেক রহমান সবচেয়ে সুইটেবল জায়গাতে আছেন। উনার ফাদার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানে যাকে এট লিস্ট 99.99% অফিসার একদম সেলিউট করে, যে বাই হার্ট ধারণ করে। আমাদের জেনারেশন মেজর জিয়ার নাম শুনে আমরা সেনাবাহিনীতে জয়েন করেছি। আ ম্যাডাম খালেদা জিয়া উনি প্রাইম মিনিস্টার ছিলেন এবং আপসহীন নেত্রী। এরকম এই ২ এর কম্বিনেশনে আমরা যে আউটপুট তারেক রহমানকে দেখেছি এটা একদম আ উনাদের আগের বাবা-মা ২ জনের কারো সাথে যান না। উনার অ্যাডভাইজার যারা আছেন এরা প্রত্যেকেই মানে আমি বলব যে চাকর-বাকর টাইপের লোক, যেটা বা বা মানে পিনাকি দা বলে, একদম এক্সাক্টলি এই কথাটা বলে। এবং আপনি যখন মানে মানুষকে চাকর-বাকরের আশেপাশে রেখে কমফোর্টেবল হবেন, আপনার ফ্রেন্ড যদি এই ওই যে মামুনের মতো গান্ডু একটা থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে বেশি কিছু আশা করা যায় না। এই কারণেই আপনি ভুল করতেছেন। আপনি একটার পর একটা জায়গায় গিয়া ভুল তথ্য দিচ্ছেন। আইদার আপনার এহারা এই মেডিকেল কলেজ নিয়া, ইপিজেড নিয়া, আম নিয়া, সরিষা নিয়া এই সমস্ত যে ফালতু কথাবার্তা বলতেছেন, বিকজ আইদার ইউ আর নট সিরিয়াস অর আপনার উপদেষ্টারা নট সিরিয়াস। দে আর নট ফিডিং ইউ উইথ দ্য রাইট ইনফরমেশন। ২ টাই দেশের জন্য খারাপ। অপরদিকে যদি আমি আ জামাতের দিকে তাকাই, আমার কথা হচ্ছে যে জামাতকে অনেকে ৭১ এর ঘটনা নিয়ে আ ক্রিটিসাইজ করে। বাট এখন যে জামাতের যে জেনারেশনটা নেতৃত্বে আছে এটার সাথে ৭১ এর কোন সম্পর্ক নাই, নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে ৭১ একটা মানে একটা ডেড ট্রাম্প কার্ড ইয়ার আওয়ামী লীগের। যেটা এই ২৫শে আগস্ট এবং এর আগের এই ৫ই আগস্টের ইয়াতে এখন কেউ বললে তাদের স্লোগান ছিল, "তুমি কে আমি কে রাজাকার, রাজাকার।" সো রাজাকার জিনিসটা ইস নো মোর। এই ডেট কার্ড অ্যাকচুয়ালি বাংলাদেশের জনগণ খাবে না এবং সেম এক্সাক্টলি ডেট কার্ডটাই আবার বিএনপি খাচ্ছে এবং আ অতীতে তারা এদের সাথে একসাথে বসে একই নির্বাচন করেছে। ওইটাতে তখন কিন্তু জামাতের কোনো সমস্যা ছিল না। বাট হচ্ছে এটা হচ্ছে অল পলিটিক্স। বাট পলিটিক্স এর মধ্যে
জামাতের রাজনৈতিক ভুল নিয়ে সমালোচনা করা যেত হয়নি। আমি যেভাবে দেখতেছি সেটা হচ্ছে ডক্টর ডক্টর শফিক একজন অনেস্ট লোক। যেমনি দেখেন আপনি আল জাজিরার যে ইন্টারভিউটা যদি দেখেন, ওনাকে যে নারী নেতৃত্ব নিয়ে কত প্রভোকিং কোশ্চেন করা হয়েছে। উনি কিন্তু যখন ওনাকে বলা হচ্ছে যে জামাতের প্রধান হিসেবে কি নারী দেখতে পারি, উনি স্ট্রেট বলে দিচ্ছে না। আচ্ছা, উনি তো সামনে নির্বাচন আছে, উনি ইচ্ছা করলে একটু চালাকি করতে পারতেন না? ইনশাল্লাহ আমরা অন্যান্য জায়গায় যেটা প্রস্তুতি নিচ্ছি, সামনে যদি দেখা যায় অবশ্যই হইতে পারে, কোনো সমস্যা উনি তো বলতেন। কিন্তু উনি কিন্তু বাস্তবতা নাকি স্ট্রেট কাট সত্য কথাটা বলে দিচ্ছেন। এবং এই সত্য কথাটা বলায় যদি উনার ভোটে এফেক্ট যদি হতো, তাহলে আমরা গতকালকে যে ঢাকায় যে নারীদের একটা হইছে, এত লোক তো ওখানে হইতো না। তারা তো মানে জানতো যে উনি নারী নেতৃত্ব বলেছেন, কেউ জামাতের নারী নেতৃত্বে আসতে পারবে না। এই নারী নেতৃত্ব দিয়া যদি আপনি একটা দেখেন যে জামাত ভার্সাস অন্যান্য দলগুলাতে যারা নারী নেতৃত্ব আছে তারা সবাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। তাদের মধ্যে নারী নেতৃত্ব আছে কিন্তু নারীর ক্ষমতায়ন নাই। কারণ ওখানে আপনি ফ্যামিলি হেরিটেডি ছাড়া উঠতে পারবেন না। কিন্তু জামাতে আপনি দেখেন, জামাতে কিন্তু আপনাকে গ্রাউন্ড লেভেল থেকে পরীক্ষা দিয়ে বিভিন্নভাবে আসতে হবে। এবং এটা পুরুষ এবং নারী শব্দের জন্য সেম। যদি না থাকতো তাহলে আপনি এই নারী সমাজটা দেখতে পারতেন না। তারা তো ইন্সপায়ার করতে পেরেছে। তারা জানে যে জামায়াত বলেছে যে জামাতের শীর্ষ নেতৃত্বে কখনো নারী আসতে পারবে না। তারপর তো তাদের সাথে আছে এবং তাদের যে বিভিন্ন আম আ মিটিং গুলা হয়েছে, এই যে ইশতেহার এখানে কিন্তু আমরা নারীদেরকে দেখেছি। এবং ওই নারীরা কারো ফ্যামিলির হয় নাই। জামাতে ইসলামী যদি ফ্যামিলির হইতো তাহলে ব্রিগেডিয়ার আজমি স্যার এখন একটা উচ্চ থাকতো। তার আরেক ভাই আছে লন্ডনে, উনিও আরেকটা উচ্চ থাকতো। নাই। কারণ কি তাদেরকে ধীরে, ধীরে থেকে উঠে আসতে হবে। হ্যাঁ, তারা এই নির্বাচন উপলক্ষে কিন্তু এই জায়গায় অভিযোগ আছে যে তারা তো আসলে এই যে এমপি ক্যান্ডিডেট হলো, এটা তো ধরেন অনেকে বলে যে তারা তো এটা মানে উত্তরাধিকার সূত্রে পাইছে। কোনটা, 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 কোনটা? বুঝি নাই। এই যে মানে আপনি যাদের কথা বললেন, এই যে মেজর জেনারেল আজমি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরমান, ব্যারিস্টার আরমান, হ্যাঁ। এরা তো পারিবারিক কারণেই হয়েছে বলে অনেকে বলেন আর কি, যে না, এবার মানে এমপি ক্যান্ডিডেট হয়েছে। আপনি যেটা বলতেছেন পারিবারিক কারণে, বাট তাদের কি জামাতের সদস্য পদ আগের থেকে ছিল না? আপনি কি বলতে পারবেন জামাতের রাষ্ট্র ছিল না? ছিল। প্লাস হচ্ছে সে গুমের শিকার হইছে। যদি সে রাজনীতির সাথে সম্পর্কযুক্ত না হইতো, সে আম-জাম যদু-মধু টাইপ একটা হইতো, তাহলে তারে কেন সে যদি থ্রেটই না ফিল করতো আওয়ামী লীগ, তাহলে কেন রাখছিল? সে একজন জামাতের ফিউচার লিডার এবং সেটার জন্য সাফার করছে। সাফার করার ফলে তাকে নমিনেশন দেওয়া হইছে। আপনি এটাকে একটা মজলুমের এগেইনস্ট এ এই ধরনের একটা কিভাবে আপনি বললেন? এটা আমার কথা না। বুঝতে পারছি, আচ্ছা, বুঝতে যাই পারছি। হোক। না, আচ্ছা, না, যে এখন মনে করেন আমি যে আপনি একটা জিনিস দেখেন, ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক বা তার ডিভাইস হ্যাক হইছে, হ্যাঁ? এখন উনি এমন একটা লোক যে আল জাজিরাতে স্ট্রেইট বলে দিছে নারী নেতৃত্ব আসতে পারবে না। উনার মতো লোক সামনে, উনি একজন স্মার্ট লোক, হ্যাঁ? উনি ৩ বারে নাকি জামাতের ইয়া ব ব ভোটের মাধ্যমে উনি চেয়ারম্যান হয়েছেন। উনার মতো একটা লোক সামনে নির্বাচন, উনি কি প্রস্টিটিউট মধ্যে একটা কথা উনি টুইটারে লিখবেন? কেউ বিশ্বাস করবেন আপনারা? উনি তো ছাগল পাগল না। উনি একটা দেশে, হ্যাঁ? সো এইটার পরে সাথে, সাথে যে বিরোধী দলগুলো যে ঝাড়ু ক্যাম্পেইন, আবার ঝাড়ুর সাথে নেওয়া লোকজনের ইন্টারভিউতে দেখা গেছে যে কি জন্য আসছে সে নিজেই জানে না। সো ইট ওয়াজ এ প্ল্যান্ড থিং। এটা যদি কেউ যদি না জানে, কেউ যদি মনে করে ডাক্তার শফিকুর রহমান আসলেই প্রস্টিটিউট মনে করে, যার নিজের ২ মেয়ে ডাক্তার, তার ওয়াইফ ডাক্তার, কর্মজীবী, তাহলে কি উনি ওয়াইফকে উনি এই কথাটা উনি বলবেন? এটা একটা পাগলামি এবং এটা নোংরা, বিএনপির নোংরা রাজনীতি এটা নিয়ে। আচ্ছা, আরেকটু আপনি যেটা বলছিলেন যে এই যে তারেক রহমান যে বিডিআর এর নামটা পরিবর্তনের যে বিষয়টি বলল, আসলে কি নামের মধ্যে কি কোনো বিশেষ ইয়ে রয়েছে? অনেকে বলে নামটা আসলে আহ, আহ, ভারতের আসলে মদদে হয়েছে, এই জন্য আসলে পরিবর্তন করা দরকার। আসলে এই নাম পরিবর্তনের বিষয়ে কোনো বিশেষ কোনো মাজেজা আছে কিনা? আমার কাছে যেটা পার্সোনালি যেটা মনে হয়, বিডিআর বাংলাদেশ রাইফেলস এটার একটা ইতিহাস আছে, এদের একটা ঐতিহ্য আছে, তাদের একটা স্পিরিট আছে। ওই স্পিরিটটাকে ভেঙে দেওয়ার জন্য হয়তোবা নামটা তারা চেঞ্জ করতে চেয়েছে।
আহ, এটার জন্য। সো আমি এই নামটা পরিবর্তন করাকে আমি অ্যাপ্রুভ করি, বাট কথা হচ্ছে এই নাম পরিবর্তন তো প্রধান না, প্রধান হচ্ছে বিচার চাওয়া। এটার ব্যাপারে তো উনি কোনো কিছু কথা বলেননি। জি, ধন্যবাদ। আমি সর্বশেষ মানে এরপরে আরেকটা বিষয় যে আপনি তো এর সম্প্রতি সময়ে গত ২-৩ দিন আগেই ধরেন মোটামুটি ৩টি বৃহৎ দল যদি আমরা বলি এই নির্বাচনের বড় স্টেক হোল্ডার বিএনপি, জামাত এবং এনসিপি তাদের এই ইশতেহার দিয়েছে। সেই ইশতেহার নিয়ে আপনার একটু অবজারভেশন জানতে চাই। আমি অ্যাকচুয়ালি শুধু জামাতের, যেহেতু আমি জামাতের ভোটার, সিম্পল আমি বলে দিচ্ছি। এবং আমি নব্য জামাতের ভোটার। আমি আগে বিএনপির ভোটার ছিলাম। বাট আমি জামাতের ইশতেহারটা অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে দেখেছি। বাকিদের ইয়াটা আমি মনোযোগ দিয়ে অ্যাকচুয়ালি দেখিনি। অতএব এটা নিয়ে আমার মন্তব্য করাটা ইয়া হয়ে যাবে। বাট জামাতের যে ইশতেহারটা আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে ইটস মানে ফর এ স্টার্ট ইটস গুড। এবং মেইনলি দেখা যাবে যে ইশতেহার, আমি আজকে পিনাকিদার একটা ভিডিও দেখতেছিলাম যে বিএনপির ইশতেহার নিয়ে উনি বলেছেন যে এগুলো সব ২০০১ এর ইশতেহার থেকে কপি পেস্ট করছে। না কিন্তু আর একটু বলে আপনি আমি একটু খালি জাস্ট আপনি বলবেন এটা, কিন্তু আমি একটু ভুলে গেছিলাম এটা অ্যাড করি। সেটা জামাতের ইশতেহার নিয়ে কিন্তু একটা বিতর্ক চলছে যে জামাতের ইশতেহারে যেসব ছবি ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া। এটা নিয়ে বেশ সমালোচনা চলছে যে জামাত মনে প্রাণে ভারতের সাথে ইয়ে আছে, কিন্তু আবার বাইরে থেকে দেখায় যে ভারত বিরোধী, এরকম একটা ব্যাপার ট্যাপার নিয়ে একটা সমালোচনা আছে, মানে করতেছে এই ইশতেহার নিয়ে। আমি নিজে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, জামাত ইন্ডিয়ার সাথে আঁতাত করে যদি করত, তাহলে আমি ইন্ডিয়ার ওয়েবসাইট প্লাস হচ্ছে ইন্ডিয়ান নিউজ নিয়মিত দেখি, যা শুধু অ্যাসেস দেয়ার মেন্টালিটি। এবং তাদের মেন্টালিটিতে তারা আহ, মানে তারেক রহমানকে ফিউচার প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত কিছু আছে, এবং তাদের যে হর্ষবর্ধন সিংলা থেকে শুরু করে তাদের ইম্পর্টেন্ট লোকজন সবাই জামাতের সম্বন্ধে কুৎসা রটায় দিচ্ছে। আমার কথা হচ্ছে তাদের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং হইতো, তাহলে তারা তো, তাদের মিডিয়া আমরা সবাই জানি, তাদের মিডিয়া তাদের ইয়াকে তাদের যে সরকারের যে পলিসিটা আছে, অফলাইন অনলাইন, অফিসিয়াল আনঅফিসিয়াল সাপোর্ট দেয়। এটাতে আহ, তারা জামাতকে সাপোর্ট দিত। জামাতকে কেউ সাপোর্ট দিচ্ছে না। মানে অ্যাটলিস্ট ইন্ডিয়ান কোন জেনারেল, তাদের জেনারেলরা, দেয়ার আর লট অফ থিঙ্ক ট্যাঙ্কস, তারা নিয়মিত বিভিন্ন টক শোতে আসে। তারা তারেক রহমানকেই চাচ্ছে, এবং তারেক রহমান আসলে কি হবে, তারা ফিউচারে তাদের সাথে অ্যালাইন হবে। মানে একজন জেনারেল তো বলেছে, কি সিং নামটা ভুলে গেলাম, যে বলতেছে, এখন বলতেছে কি পাকিস্তান নেহি ইয়া কি অনলি বাংলাদেশ, কোনো ইয়া হবে না। ফিউচারে তারা বলবে অনলি হিন্দুস্তান, মানে এই ধরনের কথাবার্তা বলেছে। আমি আমার ইয়াতে, সো এই কথাগুলো যারা আহ, মানে বলেছে, তারা জামাতকে অ্যাকচুয়ালি এখনো জঙ্গি ট্যাগ দিয়ে চলতেছে। তারা কন্টিনিউয়াস যে বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিজম আবার রাইজ হচ্ছে, এটা নিয়ে। বাট আমার মনে হয় না মানে আমেরিকা তাদের পাশে নাই এই মুহূর্তে, আমেরিকা তাদের এগেনস্টে আছে। So এই পরিবর্তে তাকে পুরা অ্যাকচুয়ালি 1/11 এর পরে যে আহ, যে মানে ইসলামী ইসলামোফোবিয়া যেটা শুরু হয়েছিল, এই জিনিসটার ভিতরে আসার পরে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো অলরেডি বুঝে গেছে যে এখানে ইন্ডিয়া এখানে ডাবল প্লে করতেছিল। এই কারণেই এখন কানাডা, ইউএসএ থেকে শুরু করে ইউরোপ, তারা সবাই কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে চলে গেছে এই ব্যাপারে। সো এখন তারা অলরেডি, আপনারা যে দেখেছেন যে একটা আমেরিকান এম্বাসিতে একজন ইয়ার যে কথাবার্তা কনভারসেশন লিক হয়ে ওটা আবার ওয়াশিংটন পোস্টে আসছে। এটা আমি আরেক জায়গায় বলেছি। আমি একটা অ্যাকচুয়ালি আমাদের একটা ইঞ্জিনিয়ার বুয়েট অফিসার, বুয়েটের যারা স্টুডেন্ট তাদের অ্যালুমনাই একটা ডিনারে আমি দাওয়াত পেয়েছিলাম। ওখানে একজন ছিলেন যিনি স্টেট ডিপার্টমেন্টের এই আইটি সেক্টরের সাথে জড়িত। তাদের সাথে আমি তার সাথে জড়িত না। আমি আমার ফ্রেন্ডকে বলে দিছিলাম আর কি, যে জিজ্ঞেস করার জন্য যে আহ, তুমি যে এইটা কিভাবে লিক হইলো বা কোনো কিছু হইলো, আমার তো মনে হয় তোমরা ইচ্ছা করে এটা লিক করছো জামাতকে মাইলেজ দেওয়ার জন্য। এই কথাটা বলার পর সে কোনো উত্তর দেয় না, শুধু হাসছে। সো আমি এটা বুঝতে পারছি, এটা অ্যাকচুয়ালি আমেরিকা যে জামাতের পাশে আছে, এটা ইট উইল গিভ সাম মাইলেজ টু ইয়া। আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে যতই বলি যে তারা আমেরিকার কোলে বসে আছে, আরে ভাই তোমরা বিএনপি গিয়া ইন্ডিয়ার কোলে বসে আছো। ইন্ডিয়ার কোল থেকে আমেরিকার কোল ভালো। আমি একদম স্ট্রেট কাট কথা বলতেছি, কারণ ইন্ডিয়া আমাদেরকে চুষবে, বাট আমেরিকা আমাদেরকে চুষে নেয়। কিন্তু কিন্তু অনেকেও যেটা বলে যে ধরেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডিয়া হচ্ছে আমেরিকার চেয়েও বেশি শক্তিশালী, এবং ধরেন আহ, ইন্ডিয়ার নেতারা যেটা বলে যে মানে মোদিকে ধরেন ট্রাম্প
কিংবা পুতিন, তারাও এক ধরনের ভয় পায়, সমীহ করে চলে। আর মানে আমি যদি এমনি মোটা দাগে বলি, যে বলে যে বাংলাদেশের নির্বাচন বা ইয়েতে ইন্ডিয়ার প্রভাবটা অনেক বেশি থাকে, তো অর্থাৎ ইন্ডিয়া যেদিকে চাই অনেকটা সেদিকেই হয়। তো সেই ক্ষেত্রে এই এবারের নির্বাচনে ইন্ডিয়া এবং এই যে আপনি যেটা বললেন যে ইন্ডিয়া একদিকে, পশ্চিম এবং ইউরোপ আলাদা দিকে, সেই ক্ষেত্রে কি আসলে প্রভাবটা কিভাবে আহ, মানে বিভাজন হবে বা কিভাবে মানে কাজ করবে? আপনি যে বয়ানটা বলছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বানানো বয়ান আমাদের ব্রেনের ভিতর ঢোকানোর জন্য, আওয়ামী লীগের বানানো বয়ান যেটা আমাদের ব্রেনের ভিতর ঢোকানোর জন্য। বাট এই যে এই প্রোপাগান্ডার এগেইনস্টে, এই যে আমি বললাম না যে আমেরিকানরা ইচ্ছা করে ওই লিগ এটা পোস্ট, এটা হচ্ছে দিস ইজ আ কাউন্টার বয়ান এগেইনস্ট দিস ইন্ডিয়ান বয়ান। এসব হচ্ছে, এটা হচ্ছে কাউন্টার বয়ান। সো ইন্ডিয়া যে যেটা বলতেছে এটা না। আমি বলি যে কেন ইন্ডিয়া থেকে, আমি এর আগের একটা অনুষ্ঠানে জিনিসটা বলতেছিলাম, আপনাকে এক্সপ্লেইন করি আগে। 1/11 এর পরে ইন্ডিয়াকে আমাদেরকে ইয়া দিছিল, যে বগরা দিছিল, বর্গা দেওয়া যেটা বলে গ্রামের বাড়িতে আর কি, যে যে ইন্ডিয়া আমেরিকার পক্ষে তোমরা দেখবা। তারা দেখতে দেখতে এমন পর্যায়ে গেছে যে আওয়ামী লীগের সাথে তাদের ম্যানিং আপটা এমন হয়েছে, আমেরিকার আর কোনো কিছুতেই কন্ট্রোল ছিল না। আমি যখন 2011-12 ওই সময় আমি কমান্ডো ব্যাটালিয়ন যেটা আছে, তখন একটা ব্যাটালিয়ন ছিল, একটা সিও ছিলাম। তখন আমি আমেরিকানদের সাথে অনেক জয়েন্ট ট্রেনিং করতাম। তখন ইভেন ড্যান মজিনা আমার ইয়াতে আসছিল, আই হ্যাড এ নাইস টাইম উইথ ড্যান মজিনার সাথে আমি ৫-৬ ঘন্টা একসাথে কাটাইছি। তখন এক সময় আমেরিকান অনেক এম্বাসির অনেক বাঙালি স্টাফের সাথে আমার যোগাযোগ ছিল। একটা তথ্য পেলাম যে গার্মেন্টস রিলেটেড একটা ব্যাপারে আমেরিকা একটা অ্যাডভাইস করেছে সরকারকে। আমেরিকা অ্যাডভাইস করেছে, বুঝেন? বাংলাদেশের 20% গার্মেন্টস যায় আমেরিকাতে। এবং সেই অ্যাডভাইসকে শেখ হাসিনা ইগনোর করতেছে। বলল যে এটা ইন্ডিয়া থেকে না কনফার্ম হলে যাবে না। ড্যান মদিনা ফ্লাই করছে দিল্লিতে। অ্যান্ড কুড নট কনভিন্স ইয়া। এবং পরবর্তীতে আপনারা সবাই জানেন যে ওই তৎকালীন অ্যাম্বাসেডরকে যখন ইয়াকে অ্যাটাক করলো, ওই যে তার গাড়িতে অ্যাটাক করলো ছাত্রলীগের লোকজন। এটার পরে তারা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের কন্ট্রোলটা প্লাস এখানে ওদের একটা স্টেক আছে। স্টেকটা কি? মায়ানমার প্লাস হচ্ছে এই এলাকায় তাদের একটা প্রভাব বিস্তারের স্টেক আছে, যেটা ভারত থাকলে হবে না। কি কারণে? ভারত মায়ানমার গভর্নমেন্টের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং, এখানে তারা কোনো প্রভাব বিস্তার করতে পারতেছে না। সো তাদের দরকার বাংলাদেশকে কন্ট্রোল করা, যেটা ভারতের ইনফ্লুয়েন্স ছাড়া। এই কারণে তারা ২০২২-২৩ সালে যে বিএনপির আন্দোলন হয়েছে, এই বিএনপির আন্দোলনকে বিএনপিকে তারা সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে। কিন্তু সেই সাপোর্ট কাজ হয় নাই কি জন্য? কারণ তারেক রহমানের আসলে যে চাকর-বাকর যেগুলো আছে, এগুলোর মধ্যে ভারতীয় লোকজন আছে। এরা যে প্ল্যানটাই করে ইনফরমেশন চলে যায়। এটা বুঝতে পেরে তারা ব্যাক অফ করছে। ব্যাক অফ করার পরে তারপরে জেনজিকে তারা সাপোর্টটা দিছে। এটাতে আমি কোনোভাবেই জেনজিদেরকে খাটো করতেছি না। এই জেনজিরাই গ্রাউন্ডে বলেছে যে, পুলিশরা বলেছে যে একটা মরলে একটা যাই। প্রাণ শেষ পর্যন্ত বাংলাদেশিরা দিয়েছে। বাট বাংলাদেশের জন্য একটা ফরেন সাপোর্ট বা আমেরিকার মতো একটা দেশের সাপোর্ট ম্যাটার্স। ম্যাটার্স কি জন্য? এখন বাংলাদেশটা মানে পৃথিবীটা আরো গ্লোবালি এমন সিস্টেম হয়ে গেছে, এখন আমেরিকা ইচ্ছা করলেই একটা দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসতে পারতেছে। বলতে পারতেছে গ্রিনল্যান্ড আমাদের হয়ে যাবে। এটা একদম অ্যানার্কি। বাট এই অ্যানার্কি সিচুয়েশন এ এটার এগেইনস্ট এ আমরা শক্তি রাখি না এটার বিরুদ্ধে দাঁড়ানোর। সো আমার যে এইমটা, এটা যদি আমেরিকান এইমের সাথে মিলে যায়, আমি মনে করি ইটস নট এ বিগ ডিল। ইটস নট এ বিগ ডিল। বাট সেম জিনিস আমাদের কাছে কিন্তু চায়নার সাথেও ভালো সম্পর্ক। চায়নার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক। কিন্তু আপনি দেখেন আমেরিকার সাথে আমেরিকা আমাদেরকে চায়নার সাথেও ডিল করতে দিচ্ছে, ইয়ার সাথে ডিল করতে দিচ্ছে। যারা তাদের মানে সেক্টরটা আলাদা, তারা বুঝে নিছে যে তাদের স্বার্থ কোন পর্যন্ত দরকার, তাদের স্বার্থ মায়ানমারে ক্রাইসিস করলে ওকে কিন্তু আবার চায়নার ইন্টারেস্ট আছে। সো বড় বড় যে দেশগুলো আছে তারা নিজেদের মধ্যে এবং আমাদের মধ্যে ওই যে আমি যেটা এভাবে বললাম যে সরকারের ভিতরে এক পার্টি জামাত করে, এক পার্টি বিএনপি, তার মানে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। সো আমাদের মধ্যে চায়নার সাথে আমাদের খাতির আছে, আমেরিকার সাথে খাতির আছে। সো ইন্ডিয়ার সাথে খাতির হইলে যেটা হয়, আমরা লুজ করি। এবং তাদের যে অ্যাগ্রেসিভ চাণক্য নীতি, পররাষ্ট্র নীতি, এটার কারণে পুরা তার চতুর্দিকে একটা নেইবারহুড আপনি দেখান যে তাদের সাথে ভালো সম্পর্ক, সবার সাথে তার খারাপ সম্পর্ক। এবং লেটেস্ট এই যে ক্রিকেট পলিটিক্স যেটা হলো, এটা কিন্তু তারা এখন ব্যাট ফুটে আছে, যেহেতু পাকিস্তান আমাদেরকে ইয়া করতেছে। মেইনলি ইন্ডিয়ার মেইন ইয়া ছিল, পাকিস্তানকে ভাগ করার মেইন জিনিসটা ছিল হচ্ছে তাদের সেভেন সিস্টারের সিকিউরিটি। এই কারণেই তারা চাইছে বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যেটার সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক থাকবে না।
সো আমাদের সিকিউরিটি এনশিওরের জন্য আমাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, এটাই হলো ফ্যাক্ট। সো এখন ইন্ডিয়ার কোলে যদি বিএনপি বৈশা থাকে, এটার জন্যই আমার মতো প্লাস অন্যান্য যারা আছে তারা বিএনপি থেকে মুখ ফিরায় নিছে, এবং এই কারণেই এখন আমি জানি না আপনি দেখতেছেন কিনা, আমি দেখতেছি দাঁড়িপাল্লার জোয়ার চতুর্দিকে, এবং এটার কারণটা হচ্ছে, এক হচ্ছে বিএনপির ভ্রষ্ট নীতি, আরেকটা হচ্ছে, আমি আরেকটা জিনিস আমি বলি, আপনি জানেন কয়েকদিন আগে ডক্টর শফিক লন্ডনে গিয়েছিলেন, ওখানে তারেক রহমানের সাথে দেখা করতে চেয়েছিলেন, দেখাও করেছেন। তাকে শুধু বলছে উনি একা যাবে, উনি একা গেছেন। তারেক রহমান বসেছিল, সাথে তার 4টা পান্ডা বসেছিল। ওই 4টা পান্ডাই কথা বলছে শুধু 71 এ আপনারা এই করছেন, এই করছে, মানে নরমালি হয় কি, একটা নেগোশিয়েটর হইলে প্রথমে কমন টার্মস এ আসে, কারণ আমরা চাই হচ্ছে 2টা দলের মধ্যে একটা সুসম্পর্ক। প্রথমেই হোস্টাইল, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ার পেট দালাল। এরা চেষ্টা করছে জামাতের সাথে যেন বিএনপির কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয়, এবং ওইটাই তাদের জন্য ভালো রাজনীতি। বাট একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের কিছু আছে হচ্ছে দলীয় রাজনীতি, কিছু আছে জাতীয় রাজনীতি। জাতীয় রাজনীতিতে জাতীয় যেটা বাংলাদেশের ইন্টারেস্ট, ওইটাতে কিন্তু আমাদের 2 দলকে এক হয়ে কাজ করতে হবে। এটা ট্রাই ডক্টর শফিক দিয়েছেন, কিন্তু তারেক রহমান নেন নাই, বিকজ অফ তাদের এই যে চাকর বাকর আশেপাশে যেগুলো আছে এগুলোর জন্য। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনে তো ভোট শুরু হবে 12 তারিখে। বলা হচ্ছে যে এবার আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটাররা একটা মানে জয় পরাজয়ের একটা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই যে আওয়ামী লীগের এবং সংখ্যালঘুর ভোটাররা, এটা তো মূলত ধরেন যদি নীতি মানে নির্ধারণে ফলাফল নির্ধারণে কাজ করে, এই ভোটাররা কি আসলে জামাতকে ভোট দেবে, বা জামাতের কোন দলে আসলে এই ভোটাররা বেশি ভোট দেবে, বা তাদের ভোটটা আসলে কিভাবে কি হবে, তারা যাবেই কিনা, সেই জায়গা থেকে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জামাতে ইসলামের সাথে জামাতে ইসলামী লেখা থাকলেও আমি এটাকে কোনো ইসলামী দল হিসেবে দেখতেছি না। জামাতে ইসলামের যে প্রেজেন্ট নীতি, এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো রেগুলার রাজনৈতিক দলের সাথে আমি তুলনা করব। বিএনপি যেরকম একটা রাজনৈতিক দল, এরা একটা রাজনৈতিক দল, এবং এদের এই পলিসি আছে, এদের এই পলিসি আছে, এবং এদের এই পলিসিগুলোতে আমি আমি কি দেখছি তার এটাকে সাপোর্ট করার জন্য, আমি দেখেছি হচ্ছে এর আগে এদের 2জন মিনিস্টার ছিল, এদের এগেইনস্টে কোনো দুর্নীতির মামলা নাই, এরা একটা ক্যাডার ভিত্তিক এদের ভিতরে, দলের ভিতরে নির্বাচন মানে গণতন্ত্র আছে, তারা ভোটের মাধ্যমে তাদের শুরা সদস্য আর কি কি জিনিস আছে আমি জানি না, ডিটেলস জানি না, বাট করে তাদের নিজের ভিতরে নেতৃত্ব আছে, নেতৃত্ব হঠাৎ করে এসে কেউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে না ওখানে, বিএনপির মধ্যে পারে। তারেক রহমান চেয়ারম্যান হয়েছে, এর মধ্যে কোনো ভোটাভুটি হয় নাই। হ্যাঁ, এই জিনিসগুলো 2টার মধ্যে যদি করি, এখন আসেন হচ্ছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে যে সমস্ত আওয়ামী লীগের লোকজন ছিল, তারা যারা থানা উপজেলা পর্যায়ে মানে চাঁদাবাজি গুন্ডামি করতো, তারা চলে গেছে। যারা ওখানে, কিন্তু কোথায় কারা এটা ফিল আপ করছে, বিএনপি এটাতে ফিল আপ করছে, জামাত কিন্তু ফিল আপ করে নাই, জামাত কিন্তু ফিল আপ করে নাই, তারা করছে। করার পরে কি তাদের কি জীবনযাত্রার মান উন্নত হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, হয়েছে? হয় নাই। কেন হয় নাই? বিকজ বিএনপির লোকজন ওখানে বসে আছে। আপনি ফেসবুকে এখন একটা ভাইরাল আছে, একজন নেতা বলতেছে যে বাবারে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করিস না। সো দিস ইজ দ্য হার্ড ফ্যাক্ট। এই হার্ড ফ্যাক্ট এর মধ্যে উপজাতি যারা, এবং আপনি অনেক ডাটা দেখেছেন যে আওয়ামী লীগের লোকজনই কিন্তু হিন্দু ধর্ম সম্পত্তি দখল ওগুলার সাথে জড়িত। সো তারা এখন দেখতে চাচ্ছে যারা ইনসাফ ভিত্তিক, যারা এখন পর্যন্ত টেস্টেড হয় নাই এককভাবে, তারা ভালো ভালো কথা বলতেছে, হোয়াই নট টু গিভ দেম এ ট্রাই। আমি তাদেরকে এই জন্যই ট্রাই দিতে যাচ্ছি, কারণ তারা যদি চাঁদাবাজি করতো, তাহলে তো ওই পার্টি যাওয়ার পরেই তো ওই দখলদার চাঁদাবাজের জায়গাগুলো ওরা দখল করতো। কারা করছে? বিএনপি করছে। এবং এইটাই, ইটস নট দ্যাট আমরা বলতেছি যে এখন তারেক জিয়া একটার পর একটা ভুল করতেছেন, তাদের তার স্পিচের মধ্যে কোনো স্পিরিট নাই, তার স্পিচ নিয়ে ও একটার পর একটা জনগণের সাথে কমিউনিকেট করতে পারতেছেন না। হি ওয়াজ এ বেটার ইন এ অনলাইন লিডার বাট নট অন গ্রাউন্ড। এগুলো আমরা বলতেছি, এইগুলা বিএনপির ভোট কমাবে, কিন্তু তার থেকে বেশি কমাবে হচ্ছে যে যারা উপজেলা থানা লেভেলে থেকে শুরু করে উপরের দিকে যারা বিএনপি যে আওয়ামী লীগের জায়গাগুলো দখল করে নিয়েছে এবং চাঁদাবাজটা কন্টিনিউ করছে, এইটাই হচ্ছে তাদের ভোট কমানোর মেইন জিনিস। এবং এই কারণেই উপজাতীয় এবং
যারা মাইনরিটি আছে তাদের ভোটটা জামাতের দিকে যাচ্ছে, আমি অনলাইনে যেটা খেয়াল করতেছি। এবং অনেকে একটা আচ্ছা, জিনিস এরা কি ভোট দিতে যাবে? ওরা কি মানে অনেকে বলছে যে এরা আসলে ভোট দিতেই যাবে কিনা, সেই বিষয়টাই আপনি একটু যদি না, বলেন। এটা হচ্ছে ওদের প্রপাগান্ডা যে ভোট দিতে যাবে কিনা। আরেকটা জিনিস আমি বলি যে ডাক্তার তাজ হাসবি সহ অনেকেই একটা জিনিস করতেছেন যে আ কি আ অন গ্রাউন্ড এর আর অনলাইন জিনিস আলাদা। আমার কথা হচ্ছে হ্যাঁ, এখানে অনেকেই বলে জাকসু-টাকসু এগুলাতে যেগুলা হইছে। বাট একটা জিনিস বুঝতে হবে যে একটার পর একটা কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে। প্রত্যেকটাই কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে যেগুলা ইউনিভার্সিটিতে নির্বাচনগুলা হয়েছে। এখানে আপনাকে নির্ভর করতে হবে হচ্ছে প্রি সোশ্যাল মিডিয়া এরা এবং আফটার সোশ্যাল মিডিয়া এরা। এই গত ১৬ বছরের আগে যে নির্বাচনগুলোতে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ভূমিকা ছিল না। এখন আছে। এখন কি জন্য আছে? কারণ এখন আপনারা দেখতেছেন যে মিডিয়ার উপরে নির্যাতন চলতেছে। রেগুলার মিডিয়া গুলো এটা নিয়ে কোনো নিউজ করতেছে না। কি জন্য? কারণ ডিজিএফআই এর ঝাড়ি খাবে। কারণ তাদেরকে সেনাবাহিনী তুলে নিয়ে যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিডিয়া ইয়াটা আসতেছে। আপনি কি মনে করেন না যে গ্রামে গঞ্জে লোকজন এগুলা দেখতেছে? গ্রামে গঞ্জে এগুলো দেখতেছে। আপনারা তো মনে করেন যে আ আ ওদিন দেখলাম তাজ হাসপিসার একটা দিছে যে ইন্টারনেটের অ্যাক্সেস নাকি 90% লোকের মধ্যে নাই। পরে হচ্ছে ওকে বড় কইরা বললাম 80% এর মধ্যে নাই। তার মানে হচ্ছে অনলি 20% এটা দেখতেছে। এটা একটা ভুল ডাটা। আমি বলব এটা একটা ভুল ডাটা এবং এটা ১২ তারিখে হবে। কারণ এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা যে জানে না, যে সোশ্যাল মিডিয়া তার কাছে নাই, সে এটলিস্ট যে জানে তার কাছে যায়। এই জিনিসটা শোনার জন্য যায়। গ্রামের মধ্যে যে টি মানে চায়ের দোকানে যখন যায় এটলিস্ট ১-২ জনের কাছে থাকে। থাকলে ওইটা সে যখন দেখে আশেপাশের লোকজনকেও দেখায়। সো এটাতে মানে আমি মনে করি না যে এটা একটা ভুল ডাটা যে আ অন গ্রাউন্ড এ বিএনপির বিএনপির তো অবশ্যই। আমি নিজেই তো বিএনপির ভোটার ছিলাম। হ্যাঁ? কিন্তু তাদের এই যে ভারতের প্রতি নীতি এবং তাদের যে আমার কাছে মনে হয়েছে যে তাদের ম্যানেজমেন্ট ওই যে যেটা আমি বলছি যে তারেক রহমান একটার পর একটা ভুল করতেছেন ইয়াতে গিয়ে। এই যে এই ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি আমি বলব আর আমি পুরনো এসএসএফ অফিসারদের সাথে যারা কথা বলেছি তারা হচ্ছে তারেক রহমান অ্যাকচুয়ালি মিলিটারির সাথে আগে থেকেই খুব রুড ব্যবহার করতেন। এই কারণেই এটার প্রতিফলন ঘটেছে হচ্ছে যে একজন অফিসারকে উনি নমিনেশন দেন নাই। এটা অ্যাকচুয়ালি খুব খারাপ কাজ হয়েছে যে আমরা মিলিটারিতে আওয়ামী লীগকে অপছন্দ করতাম। এই আওয়ামী লীগ আমাদের মিলিটারিকে ফেসিলিটি যত ধরনের আছে ও পক্ষে বিপক্ষে নিয়মের ভিতরে অনিয়মের ভিতরে দিয়ে আমাদের দিয়ে গুম খুন থেকে শুরু করে সবকিছু করায়া ফায়দাটা নিল। আর যখন সহিভাবে লোকজন বিএনপির কাছে গেল, এই জিনিসটা তারা নিল না। এটা বিএনপির একটা বিশাল বড় ভুল। অনুষ্ঠানের শেষের দিকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে, আমি শেষে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে নির্বাচনের বর্তমান সিচুয়েশনে নির্বাচন হওয়ার পরে মানে নির্বাচন পরবর্তী অবস্থাটা কেমন হতে পারে? যেমন আমাদের তো একটা নরমালি নিয়ম, নির্বাচন বয়কট করে কিংবা নির্বাচনের পরে কারচুপি টারচুপি এরকম অভিযোগ করে, আন্দোলনও হয়েছে এর আগে। বাট এবারে নির্বাচনের পরে আপনি কেমন দেখছেন, আপনি প্রেডিক্ট করছেন, সেটা একটু আমি জানতে চাইছি শেষে। আমি প্রেডিক্ট করতেছি যে আহ যদি সুষ্ঠু নির্বাচন হয় আ জামাত মোটামুটি ল্যান্ডস্লাইড হবে। কিন্তু এই ল্যান্ডস্লাইড হওয়াটাকে দেশের মনে করেন যে একটা সেকুলার সুশীল সমাজ আছে। সেকুলার সুশীল সমাজ। এই সেকুলার সুশীল সমাজ কিন্তু ইস এ 0.1% আমি বলব আরকি। বাট দে আর ভেরি ভোকাল। হ্যাঁ? তারা তখন এই যে ইসলামী ফোবিয়া বা এই জিনিসটা করার চেষ্টা করবে। মিলিটারির ভিতরে একটা জিনিস আগের থেকে আপনি যদি মনে আছে কিনা যে এর আগে আওয়ামী লীগ একটা জিনিস প্রচার করত যে বাংলাদেশ এখনো জন আ বাংলাদেশের জনগণ এখনো সঠিক গণতন্ত্রের জন্য রেডি না। এই ধরনের একটা বয়ান করত যে তাহলে ইসলামিক দিবে। ইসলামিকরা আসলে ইসলামী আ দলগুলা যদি আসে তাহলে দেখা যাবে আন্তর্জাতিকভাবে তারা আ অ্যাকসেপ্টেন্স পাবে না। বাংলাদেশে ইনভেস্টমেন্ট হবে না ব্লা, ব্লা, ব্লা। বাট এই সিচুয়েশন তো সত্য না। সত্য হচ্ছে আমেরিকা পূর্ণ সাপোর্ট দিচ্ছে। এটা প্রমাণিত এখন। প্লাস অন্যান্য ইউরোপিয়ান দলগুলা জামাতে ইসলামের সাথে অলরেডি আ বিভিন্ন কূটনৈতিক লেভেলে দেখা সাক্ষাৎ করতেছে এবং তার যে ইশতেহারের মধ্যে দেখবেন বিপুল সংখ্যক কূটনীতিকরা এখানে এসছে। সো এই সিচুয়েশন এ আর্মির ভিতরে আমি প্রেডিক্ট করি যে আর্মির ভিতরে একটা যদি চেষ্টা করে এটা বলতেছি যদি চেষ্টা করে যে এই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই বা হইছে এটা কোন একটা কজ দেখায় যদি সেনাবাহিনী দখল করা মানে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার চেষ্টা করে বা কোন কিছু ব্যর্থ করে তাহলে অ্যাকচুয়ালি জনগণ এটা থামায় দিবে এবং একটা ব্লাডশেড হবে দেশের মধ্যে এবং আমি বলব সেনাবাহিনীকে এই ধরনের ট্র্যাপে না পাড়া দিতে। কারণ জেনারেল ওয়াকার একজন ভারতীয় দালাল, আওয়ামী দালাল এটাতে আর নতুনভাবে প্রুভ করার কিছু নাই। ধন্যবাদ।
আহ জি, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক বিষয়ে বিশ্লেষণ করেছেন। আশা করি আমাদের দর্শকরা সেই বিষয়গুলো খুব ভালোভাবে গ্রহণ করতে পারবেন বা তারা এই এনালাইসিস গুলো বুঝবেন। আপনাকে আবারও ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও নিশ্চয়ই কথা হবে অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আপনিও ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি কোনো বিষয়ে মন্তব্য থাকে কিংবা কোনো অভিমত থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। পরবর্তীতে আবারও কথা হবে নতুন বিষয়ে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।